বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আর এই উপন্যাসের লেখক হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই উপন্যাস লেখার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের হাতেখড়ি। এবং এই উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন তার 24 থেকে 26 বছর বয়সে। এবং এই উপন্যাসটা কিন্তু প্রকাশিত হয় 1865 সালে। তো আজকে মূলত আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে যদি এই উপন্যাসটার আমি একটু সামারিটা বলি, তাহলে হয়তো পাঠকদের বুঝতে আর একটু সুবিধা হবে। এই উপন্যাসটা লেখার কিংবদন্তিটা এরকম যে উড়িষ্যা তখনও পাঠানদের অধীনে ছিল। এবং এই উড়িষ্যার একটা জায়গার নাম হচ্ছে মান্দারিন। এই জায়গায় পাঠানরা কথিত আছে এরকম যে পাঠানরা এই মান্দারিন জায়গায় একটা জমিদার বাড়ি লুট করেছিল এবং জমিদারের স্ত্রী কন্যাকে তারা অপহরণ করে নিয়ে গিয়েছিল। এই গল্পটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুনেছিলেন তার পিতামহের কাছ থেকে। এবং শোনার পর থেকেই তার মধ্যে একটা গল্প লেখার প্লট চলে আসে এবং তারপর সে এটাকে কেন্দ্র করেই কিন্তু দুর্গেশ নন্দিনী উপন্যাসটা লেখেন। তো এই উপন্যাসটার সামারিটা ঠিক এরকম যে তখন সম্রাট আকবরের সময়কালে অধিকাংশ অঞ্চলই কিন্তু মুঘলদের অধীনে চলে এসেছিল। তো তখন দেখা যায় যে উড়িষ্যা নামক জায়গাটা তখনও পাঠানদের অধীনে ছিল এবং পাঠানরা তখন বিভিন্ন জায়গায় লুটতরাজ শুরু করে দিয়েছিল। তো সম্রাট আকবর এই উড়িষ্যা অধীনে নেওয়ার জন্য তার রাজ্যের রাজা মানসিংহকে প্রেরণ করেন যে তুমি আসলে এটাকে দেখো যে কিভাবে এটা আমার অধীনে নিয়ে আসা যায়। তখন মানসিংহ কি করেন, তার ছেলে জগৎ সিংহকে প্রেরণ করেন উড়িষ্যা অঞ্চলে প্রাইমারি স্টেজে খোঁজ খবর নেওয়ার জন্য। জগৎ সিংহ এক পর্যায়ে কিছু সৈন্য সহকারে কৃষ্ণপুর থেকে মান্দারিন যাচ্ছিলেন এবং পথিমধ্যে শুরু হয় অনেক ঝড়। এই ঝড়ে জগৎ সিংহ রাতের বেলা আশ্রয় নেয় শৈলেশ্বর নামক মন্দিরে। এবং এই শৈলেশ্বর মন্দিরে তখনকার ওই দুর্গের অধিপতি বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা এবং তার কন্যা তিলোত্তমা তারা পূজা দিতে এসেছিলেন। তো ঝড়ের রাতে সবাই ওইখানে আটকা পড়ে। তখন এই জগৎ সিংহের সাথে ওই দুর্গের অধিপতি বীরেন্দ্র সিংহের কন্যা তিলোত্তমার প্রথম পরিচয় ঘটে এবং প্রথম পরিচয় থেকেই তাদের মধ্যে একটা প্রেমের একটা সম্পর্কের আমরা এখানে একটা ভাবের আদান প্রদান দেখতে পাই বা একটা প্রেমের একটা আমরা উত্থান দেখতে পাই এখান থেকেই। তো এখান থেকেই মূলত কাহিনীটা শুরু, বইটা শুরু হয়েছে এভাবে। তারপর এখানে আমরা দেখি যে আরো অনেক চরিত্র আসে এবং মাঝখান থেকে একটা পর্যায়ে আমরা দেখি যে পরবর্তীতে এই বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা ওই জগৎ সিংহের সাথে আবারও এক পর্যায়ে তার মেয়ের পরিচয় করিয়ে দেন। এখন দেখা যায় যে ঘটনাক্রমে পাঠান নবাব কোতলু খান এবং কোতলু খানের সেনাপতি ওসমান ওইখানে আক্রমণ করে, সেই জায়গাটাতে আক্রমণ করে। এবং আক্রমণ করার পরে ওইখানে হচ্ছে আমরা দেখতে পাই যে বীরেন্দ্র সিংহ, তার স্ত্রী বিমলা, তিলোত্তমা এবং জগৎ সিংহ সবাই হচ্ছে মারাত্মকভাবে আহত হন এবং তারা পরাজিত হন। এবং জগৎ সিংহ অনেক বেশি আহত হন। এবং জগৎ সিংহ যখন আহত হন তখন দেখা যায় যে এই কুতলু খানের মেয়ে আয়েশা তাকে আবার খুব সেবা শুশ্রূষা করে এক পর্যায়ে সারিয়ে ফেলে। কারণ এখানে ঘটনাটা আমরা দেখতে পাই যে আয়েশা হচ্ছে জগৎ সিংহকে ভালোবাসতো বা তার প্রতি একটা অনুরাগ ছিল, কিন্তু ওদিক থেকে জগৎ সিংহ কিন্তু আবার আয়েশাকে ভালোবাসতো না। জগৎ সিংহের সাথে প্রেম ছিল মূলত তিলোত্তমার। সো এইভাবে কাহিনীটা মূলত এগোয়। একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে কুতলু খান বীরেন্দ্র সিংহকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মানে এক ধরনের ওইটা আসলে এক ধরনের হাস্যকর বিচারের মাধ্যমে তাকে হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেওয়া হয়। তো এটার প্রতিশোধ আবার কিন্তু নিয়েছিল তার স্ত্রী বিমলা আবার দেখা যায় যে কৌশলে কুতলু খানকে কিন্তু হত্যা করে এবং হচ্ছে যে তিলোত্তমাকেও এবং জগৎ সিংহকেও মুক্তি দেয়। পরবর্তীতে এভাবেই কাহিনী এগোয় এবং আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে আসলে কাহিনীর শেষের দিকে জগৎ সিংহর সাথে তিলোত্তমার কিন্তু বিয়েও হয়। সো এর মাঝখানে আরো অনেক কাহিনী আছে, বাট যদি আমরা বলি যে উপন্যাসের চরিত্র মূলত এই কয়েকজনই মেইন চরিত্র। কিন্তু এই উপন্যাসটা যদিও বলা হয় যে ইতিহাস আশ্রিত, এই উপন্যাসটা খুব বেশি ইতিহাসের সাথে সম্পর্ক নেই, বরঞ্চ বলা যেতে পারে যে এই উপন্যাসটা মূলত প্রেমকে উপযোগ্য করেই লেখা। মানে ব্যাপারটা হচ্ছে কি যে ইতিহাসের সামান্য একটু লেশমাত্র যেহেতু আছে, এই কারণে এটাকে হয়তো অনেক ঐতিহাসিক উপন্যাস বা ইতিহাস আশ্রিত উপন্যাস এভাবে নাম দিয়েছে। কিন্তু আসলে ইতিহাসের যে বাস্তবতা, সেই বাস্তবতা বা ইতিহাসের যে গল্প, সেই গল্পের সাথে বা ইতিহাসের যে ঘটনা, সেই ঘটনার সাথে এর আসলে তেমন একটা মিল খুঁজে পাওয়া যায় না। কিন্তু হচ্ছে ইতিহাসের কিছু চরিত্র এর মধ্যে পাওয়া যায়, যার কারণে এটাকে বলা যায় অনেকেই হচ্ছে এটাকে এই কারণে ইতিহাস আশ্রিত উপন্যাস বলে। তো এখন
এখন কথা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের এই যে দুর্গেশ নন্দিনী, এই দুর্গেশ নন্দিনীর মধ্যে যে বিমলা অর্থাৎ বীরেন্দ্র সিংহের যে স্ত্রী, তার যে চরিত্রটা সেটা কিন্তু বেশ কূটনৈতিক চরিত্র। অর্থাৎ শুরুর দিকে কিন্তু পাঠক বুঝবেই না কখনোই যে এই বিমলাই হচ্ছে তিলোত্তমার মা, আর হচ্ছে এইটা হচ্ছে বোঝা কিন্তু হ্যাঁ, মানে সম্পর্কগুলোকে খুবই জটিল ভাবে তৈরি করা হয়েছে। আবার হচ্ছে কি দেখো, একটা পর্যায়ে কিন্তু এই বিমলাই তিলোত্তমার সাথে দেখা করতে কিন্তু জগৎ সিংহকে নিয়ে এসেছিল। হ্যাঁ, আমারও মানে আমি এই জায়গাটাতে একটু বলতে চাই যে মানে এই ব্যাপারটা আমি যখন বইটা পড়ি তখন আমার কাছে এই ব্যাপারটা একটু কেমন জানি লেগেছে যে বিমলা মানে বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা তার মেয়ের যে প্রেমিক অর্থাৎ জগৎ সিংহকে নিয়ে এসেছে তারই বাড়িতে বা তারই দুর্গে নিয়ে এসেছে তার মেয়ের সাথে দেখা করার জন্য। সো এইটা আসলে কতটা মানে লজিক্যাল বা এটা কেন হলো, ইতিহাস তো হয়তো এরকম ছিল না। আর হচ্ছে বাস্তবতা হচ্ছে কি ইতিহাসের সাথে তেমন একটা সম্পর্ক নেই, কিন্তু নামগুলো কিংবা চরিত্রগুলো ইতিহাস থেকে আবার ঘটনাচক্রে ওই সময় কিন্তু পাঠানরা আক্রমণ করে ওই দুর্গের উপর আক্রমণ করে। এরপরে পুরো ব্যাপারটা মানে দেখা যায় যে আমরা যে কালচারে বড় হয়েছে কিংবা হচ্ছে আমরা যে জাতীয় উপন্যাস পড়ে অভ্যস্ত, ওই উপন্যাসের সাথে এটার একটু মানে সামান্যতম পার্থক্য রয়েছে। এই কারণে আমাদের কাছে মানে বিষয়টা খুব বেখাপ্পা লাগে। তো কিন্তু দেখো বিমলা কিন্তু নিয়ে আসার পরে তার মেয়ের সাথে তাদের সাক্ষাৎ ঘটায় এবং তাদেরকে কিন্তু স্পেস দেয়, অর্থাৎ তাদের দেখা সাক্ষাৎ করার জন্য কিন্তু স্পেস দেয়। আবার তখনই পাঠানরা আক্রমণ করে, আর যখন আক্রমণ করে তখন কিন্তু বিমলাকে বন্দিও করা হয়। তখন এই বিমলাকে প্রথমে হচ্ছে ওসমান বন্দি করে, পরবর্তীতে ওসমান কিন্তু একজন পাহারাদার রেখে যায় যে বিমলাকে যাতে মানে বন্দি অবস্থায় যাতে বিমলা থাকে। কিন্তু হচ্ছে বিমলা যেটা করেছিল সেটা হচ্ছে তাকে যে প্রহরী রেখেছিল তার সাথে সে একটা প্রণয়ের সম্পর্ক তৈরি করে, অর্থাৎ এক ধরনের ছলছা তৈরি করে। হ্যাঁ, এক ধরনের ওই যে প্রহরী ছিল তার সাথে একটা ছলনা করে কিন্তু সে মুক্ত হয়ে যায়। আচ্ছা, তো সে মুক্ত হয়ে যাওয়ার পরে সে কিন্তু তার স্বামী যে বীরেন্দ্র সিংহ তার কক্ষে গিয়েছিল যে সে কি অবস্থায় আছে, তাকে তো বাঁচাতে হবে যেহেতু পাঠানরা এখানে আক্রমণ করেছে। তো সে গিয়ে দেখে যে তার স্বামী অস্ত্র নিয়ে পাঠানদের সাথে লড়ছে। তো সে বুঝলো যে এখানে তো আর আমার বেশিক্ষণ থাকতে পারবো না, তো এখন তিলোত্তমাকে কিভাবে বাঁচানো যায়। তো সে কিন্তু তিলোত্তমার রুমে চলে গিয়েছিল। তো উপন্যাসের মধ্যে একটা পর্যায়ে বঙ্কিমচন্দ্র বলেছেন যে সে ওই যে ঠিক ওই সময়ে যখন তারা সবাই দৌড়ের উপরে পাঠানরা আক্রমণ করেছে, ঠিক ওই সময়েও এই যে বিমলা সে কিন্তু একটা ফাঁক দিয়ে দেখেছিল যে আসলে ওরা দুইজন কি করছে, অর্থাৎ তার মেয়ে এবং হচ্ছে তার মেয়ের যে প্রেমিক তারা দুইজন কি করছে এটা কিন্তু সে একটা ফাঁক দিয়ে দেখেছিল। তো তখন সে দেখে কি যে তার মানে মেয়ের চোখ দিয়ে অস্ত্র ঝরছে। এরপরে হচ্ছে সে হচ্ছে ভিতরে যায় এবং তাদেরকে বলে যে আমরা কিন্তু বিপদের মধ্যে আছি। অর্থাৎ এই যে তার মায়ের যে চরিত্রটা বিমলা খুব রহস্যময় করে আসলে তৈরি করা হয়েছে। এটার পিছনে কি আসলে বঙ্কিমচন্দ্রের কোনো ইয়ে ছিল কিনা আমরা সেটা জানি না। তবে এইখানে একটা বিষয় হচ্ছে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসটার মানে নামকরণ যে কারণে করা হয়েছিল, যে দুর্গেশ নন্দিনী বলতে আসলে যেটা বোঝায় যে দুর্গ প্রধানের কন্যা, এবং এখানে হাইলাইট করা হয়েছে তিলোত্তমাকে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে তিলোত্তমার থেকেও কোনো ক্ষেত্রে বিমলার প্রতি লেখকের মানে রহস্য তৈরি করা, মানে মনে হচ্ছে বিমলাই হচ্ছে প্রধান। কিন্তু নামকরণ কিন্তু করা হয়েছে, আমরা যদি বলি যে উপন্যাসের নায়িকা কিন্তু তিলোত্তমা, কিন্তু বিমলাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে মনে হয় যে তিলোত্তমাকে ছাপিয়ে বিমলাই এখানে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, তো আমার কাছেও সেটাই মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে যে বিমলাই এখানে প্রাধান্য পেয়েছে, আর শেষ হয়েছে তিলোত্তমাকে দিয়েই, কিন্তু হচ্ছে শুরুটা কিন্তু বিমলাকে দিয়েই, এবং হচ্ছে পুরো উপন্যাস জুড়েই কিন্তু বিমলার যে কূটকৌশল এবং কূটনীতি সেটা কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ এইখানে বলা যায় যে এটাকে তুমি যদি একটা রাজনীতি বা রাজনৈতিক দিক থেকে চিন্তা করো তাহলে দেখবা যে এখানে আসলে প্রধান বিমলাই। আবার যদি তুমি ঘটনার প্রেক্ষাপটে যদি চিন্তা করো তাহলেও দেখবা আসলে বিমলাই কিন্তু সব কিছু ঘটাচ্ছে। অর্থাৎ পুরো কাহিনী যে ঘটছে এটা কিন্তু এখানে বলা যায় যে প্রতিটা পৃষ্ঠায় বিমলার
কোনো না কোনো বিমলার ক্যারেক্টারটা অনুপ্রবেশ অনেক আছে। শক্তিশালী। তুমি দেখো যখন পাঠানরা আক্রমণ করলো, করার পরে হচ্ছে তারা যখন পরাজিত হলো, পরবর্তীতে কুতলু খান যখন বিমলার হাজবেন্ডকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো, সেই বিমলাই পরবর্তীতে আবার তার স্বামীর হত্যার প্রতিশোধ নিল, নিয়ে আবার তার কন্যাকেও মুক্ত করলো। মুক্ত করলো, জগৎ So, সিংহকে তার মুক্ত করলো। ক্যারেক্টারটাও কিন্তু এখানে অনেক শক্তিশালী, যে একজন নারী হয়েও সে মানে কতটা শক্তিশালী ক্যারেক্টার। আবার কিন্তু শুরুটা হয়েছিল তখন কিন্তু দেখবা যে শুরুতে একদম বিমলা মানে হচ্ছে নিজেকে খুব তুচ্ছ মানে করেছিল। তখন কিন্তু সমাজ সেই সময়ের সমাজ হয়তো নারীদেরকে খুব নিচু স্তরে মনে করতো, হ্যাঁ, কিংবা এবং হচ্ছে তোমার ওইভাবে এই কথাটা এমন একটা মানে নারীদেরকে আসলে সেইভাবে মূল্যায়ন করা হতো না। মূল্যায়ন করা হতো তো না। ওই কথাগুলোই কিন্তু বিমলা বলেছে। পরবর্তীতে দেখা গিয়েছে যে এই বিমলাই হচ্ছে এই পুরো উপন্যাস জুড়ে কিন্তু শক্তিশালী ভূমিকা গুলো সে পালন এই তুমি করেছে। যে একটু আগে যে কথাটা বললা যে তখনকার সমাজে আসলে নারীদের ক্যারেক্টারটাও এত বেশি শক্তিশালী ছিল না এবং নারীদেরকে অনেক তুচ্ছতাচ্ছিল্য করা হতো, এইটার একদম মানে এই কথাটা তুমি যখন বললা তখন আমারই মনে পড়লো যে বইটা শুনে পড়তে যাই একদম শুরুর দিকে কিন্তু মানে লেখাটা এরকমই ছিল। দ্বিতীয় পরিচ্ছদের আলাপে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন যখন হচ্ছে যে ওই জগৎ সিংহর সাথে প্রথম যে পরিচয়টা ঘটে, তখন জগৎ সিংহ যখন জিজ্ঞেস করে আসলে তার পরিচয়টা জানতে চায় এই বিমলা আর হচ্ছে তার মেতিরত্তমার কাছে, তখন দেখা যায় যে সেইখানে উক্তিটা ছিল এরকম যে জ্যেষ্ঠা কহিলেন স্ত্রীলোকের পরিচয়ই বাকি, যাহারা কুলোপাধি ধারণ করিতে পারে না তাহারা কি বলিয়া পরিচয় দিবে, গোপনে বাস করা যাহাদিগের ধর্ম তাহারা কি বলিয়া আত্মপ্রকাশ করিবে, যেদিন বিধাতা স্ত্রীলোককে স্বামীর নাম মুখে আনিতে নিষেধ করিয়াছেন সেই দিন আত্মপরিচয়ের পথ বন্ধ করিয়াছেন। মানে এই লেখাটা পড়ার মাধ্যমে আসলে ওই সময়ের নারীদের প্রতি সমাজের যে একটা অবস্থান বা এই বিষয়টা নারীদেরকে সমাজ কিভাবে দেখে, কি চোখে দেখতো, সেই জিনিসটা কিন্তু একটা বাস্তব দিক কিন্তু ফুটে তোলে। আমার মনে হয় কি লেখক হয়তো সেই জায়গাটাকে আঘাত করতে চেয়েছেন। এই কারণে শুরুতে এই কথা বলে পরবর্তীতে কিন্তু এই বিমলাকেই উনি ফুটিয়ে তুলেছেন। তো শক্তিশালী হিসেবে বিমলা কিন্তু আবির্ভূত হওয়ার পিছনে আমার মনে হয় যে এই কথাগুলোই প্রধানত কারণ আর কি। কারণ এক্স্যাক্টলি। আর এখানে আমি আরেকটা কথা তোমার সাথে অ্যাড করতে চাই যে এই পুরো উপন্যাসটার একটা জিনিস আমার কাছে লেগেছে যে আসলে এই উপন্যাসটা দিয়েই তো আসলে বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের যাত্রা। হ্যাঁ, মানে এটাই তো এক বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তো এই উপন্যাসের লেখাটাও কিন্তু মানে লাইনগুলো হচ্ছে একটু একটু মানে কাঠখোট্টা টাইপের, যদি বলা হয় যে একদম একটু কঠিন, একটু জটিল ভাষা, মানে সাবলীল গতি না, বাট অনেক অলংকারে পরিপূর্ণ, অনেক শব্দ চয়ন বলো সবগুলোই খুব সতর্কতার সাথেই হচ্ছে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসলে ফেলেছেন যদি বলি আমরা। কিন্তু উপন্যাসটা যেহেতু সাহিত্য সম্রাটেরও উপন্যাসের হাতে খড়ি, পাশাপাশি বাংলা সাহিত্যেরও উপন্যাসের সার্থক উপন্যাসের শুরু, সো সেই হিসেব করলে, এবং এইটা 1865 সালের লেখা, আর এখনকার সাথে আমরা যদি মিলাই তাহলে আকাশ পাতাল ব্যবধান। ওই সময়ের উপন্যাস আর এই সময়ের উপন্যাসের মধ্যে খুব বড় ধরনের একটা পার্থক্য বিদ্যমান, যে এখানে একটা সহজ বাক্যকে মানে খুব আমি খেয়াল করেছি যে কিছু কিছু বাক্য জাস্ট এক লাইনে বলে দিলেই হয়, ওইটাকে উনি এমন ভাবে বলেছেন মানে ওই বাক্যটা বুঝতেই তোমার মনে করো অনেক সময় লাগবে। মানে খুবই জটিল ভাষা, খুবই মানে পেঁচালো ভাষা, যেটা আসলে সহজ সাবলীল ভাষায় লেখা হয়নি। তো বঙ্কিমের লেখার ধরনটা আসলে এইরকমই ছিল, অর্থাৎ খুব কঠিন ভাষায় উনি লিখতেন। রবীন্দ্রনাথও মোটামুটি হচ্ছে খুব পেঁচিয়ে লিখতেন, কিন্তু রবীন্দ্রনাথের ভাষা কিন্তু বোঝা যায় সাবলীল গতি ছিল। বঙ্কিমের ভাষা বিশেষ করে এটা একটু অনেক সাধু ভাষার মানে সাধু শব্দের, অনেক সংস্কৃত শব্দের আসলে ব্যবহার করেছেন উনি লেখার ক্ষেত্রে, আসলে ব্যবহার করেন বিধায় আসলে এটা বেশ জটিল হয়ে যায়। আর পরবর্তীতে এখনকার সময় কিন্তু আসলে ওই সংস্কৃত শব্দ কিন্তু ধরে ধরে বাদ দেওয়া হয়, অর্থাৎ এখন কিন্তু মানুষ সংস্কৃত শব্দ সাধারণত মানে ব্যবহার করতেই চায় না। কিন্তু বঙ্কিমের এই উপন্যাসগুলো বা বঙ্কিমের লেখার ঢঙই কিন্তু বেশ কঠিন এবং জটিল, এবং হচ্ছে বিশেষ করে সংস্কৃত শব্দের আধিক্য পাওয়া যায় ওনার লেখার মধ্যে। এই কারণে ওনার লেখাটা আসলে সাধারণ পাঠকদের জন্য বা এর পরবর্তীতে যারা লিখেছেন এদের থেকেও কিন্তু উনি বেশ কঠিন ভাষায় কিংবা কঠিন শব্দ চয়নে উনি লিখতেন। এই কারণে দেখা যায় যে অন্যান্য লেখকদের সাথে এর পার্থক্যটা আসলেই অনেক বেশি। আরেকটা ব্যাপার তুমি এই উপন্যাসের মধ্যে খেয়াল করবে, সেটা হচ্ছে যে
লেখা কিন্তু কাঠখোট্টা এবং হচ্ছে পুরোটা গল্পের মধ্যে তুমি ডুবে যাবা, কিন্তু পাশাপাশি হাস্যরসাত্মক ভাবেও কিন্তু উনি দুইটা চরিত্র নিয়ে এসেছেন। একটা হচ্ছে গজপতি বিদ্যাদিগ্গজ, ওনাকে নিয়ে এসেছেন, আর হচ্ছে আশামণি। এদের মাধ্যমে কিন্তু উনি কৌতুক করতে চেয়েছেন। Exactly. এবং এদের যে মানে ভাবভঙ্গি, তারপরে অভিব্যক্তি, তারপরে হাঁটা চলা, তারপরে যখন বিমলা বিদ্যাদিগ্গজকে নিয়ে রাতের বেলা যখন যাচ্ছিল, তখন এই যে ভূতের ভয়, মানে ভয়ে ভীত হয়ে বিমলাকে, মানে বিমলার ওড়না কিংবা বিমলার আঁচল জড়িয়ে ধরা, টেনে ধরা, হ্যাঁ, এই যে এক ধরনের মানে ছোট বাচ্চাদের মতো যে ভাবভঙ্গিমা, সেটা দিয়ে কিন্তু আসলে এই যে একটা কাঠখোট্টা উপন্যাস, সেটাকে কিন্তু উনি সরলীকরণ করার একটা চেষ্টা করেছেন। তবে এখানে কিন্তু এবং পাঠককে একটু মনোরঞ্জনের জন্য, তবে এখানে কিন্তু কাহিনীটাও আমার কাছে মনে হয়েছে ভাষার মতোই জটিল। ভাষা যেরকম জটিল, কাহিনীটা অনেক প্যাঁচালো। ওই যে তুমি যেমনটা বললা যে বিমলা চরিত্রটার শুরুটা এমনভাবে হয়েছে যে এই চরিত্রটা আসলে কি বা কার কি, মানে সম্পর্কের প্যাঁচা, মানে জটিলতায় তার এক্সাক্ট পরিচয় কিন্তু আসলে বোঝা যায় না। শুরুতে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে বিমলা কিন্তু আমার মা, এবং মা মেয়ে যে এখানে এসেছে সেটাও বোঝার কোনো উপায় আর নেই। হচ্ছে লেখকের ভাষায় দুইজনের বয়সেরও কিন্তু, অর্থাৎ দুইজনের যে বয়সের পার্থক্য, কিংবা হচ্ছে বয়সের পার্থক্যের কারণে যে একজন হচ্ছে মা এবং একজন মেয়ে, এইটা কিন্তু আসলে তেমন একটা তুলনা করার সুযোগ পাইনি। অনেক সময় হয় না যে আমরা কথার মাধ্যমেই বুঝতে পারি যে এইটা হচ্ছে মা এবং এইটা হচ্ছে মেয়ে, কারণ হচ্ছে মায়ের এবং মেয়ের বয়সের তো একটা পার্থক্য থাকার কারণে, বয়সের কারণে কিন্তু মায়ের মুখের মধ্যে কিংবা মায়ের চেহারার মধ্যে, মায়ের হচ্ছে কথাবার্তার মধ্যে এক ধরনের ভাবগাম্ভীর্য চলে আসবে। কিন্তু এখানে আসলে দেখা গিয়েছে যে বিমলা শুরুতেই ছটপটে, অর্থাৎ চঞ্চল স্বভাবের ছিল। তার মানে হচ্ছে এখানে যে বিমলা যে মা, সেই মায়ের কোনো ভাবগাম্ভীর্য কিন্তু আমরা এই উপন্যাসে দেখতে পাই। এই কারণে আসলে বেশ পাঠককে হয়তো ভাবাবে যে আসলে বিমলাটা কে। একটা পর্যায়ে গিয়ে পাঠক বুঝতে পারবে যে বিমলা আসলে তিলোত্তমার মা, কিন্তু ততক্ষণে কিন্তু উপন্যাসের অনেক দূর শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই উপন্যাসের মধ্যে যে একটা চরিত্র নিয়ে এসেছে আয়েশা, এই আয়েশাকে দেখবা যে ওসমানের সাথে, মানে ওসমান আয়েশার প্রতি খুবই অনুরক্ত ছিল, কিন্তু ভালোবাসতো, কিন্তু আয়েশা হচ্ছে সেই ওসমানের যে অনুরক্ততা, সেটাকে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি। আয়েশার ভালোবাসতো আমরা দেখি যে জগৎ সিংহ, আবার হ্যাঁ, আয়েশার ভালোবাসাটা আমরা দেখতে পাই যখন আয়েশা জগৎ সিংহের সেবা শুশ্রূষা করছে, তখন থেকে কিন্তু তার প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছিল। জগৎ সিংহ তো সেই দুর্গে বেশ লড়ে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল, এবং ওসমান এবং আয়েশাই কিন্তু জগৎ সিংহকে আবার সুস্থ করে তুলেছিল। উপন্যাসের ভাষায় যদি বলতে চাই, ওরা দুইজনেই কিন্তু একে বাঁচিয়ে তুলেছিল। এমনকি ওসমানই কিন্তু জগৎ সিংহকে জীবিত রাখতে বলেছিল আর কি। সব সৈন্যরা যখন জগৎ সিংহের উপর আক্রমণাত্মক, তখনই কিন্তু একমাত্র ওসমান বলেছিল যে তাকে মানে বাঁচিয়ে রাখতে হবে, তাকে বাঁচিয়ে রাখলেই তো আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারবো, তা আমরা স্বার্থ উদ্ধার করতে পারবো। এই কারণেই কিন্তু দেখা গিয়েছে যে বীরেন্দ্র সিংহ, তারপরে তার স্ত্রী বিমলা, তিলোত্তমা, সবাইকে কিন্তু জীবিত ধরে নিয়ে গিয়েছিল, কারণ এটা দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে গিয়েছিল। জগৎ সিংহকেও কিন্তু সেই কারণে বাঁচিয়ে রেখেছিল, এবং বাঁচানোর পিছনে কিন্তু কারণ হচ্ছে এই ওসমানী। পরবর্তীতে আয়েশাকে নিয়েই কিন্তু ওসমান এবং জগৎ সিংহের কিন্তু একটা দ্বন্দ্ব হয়, এবং তাদের মধ্যে কিন্তু ভালোবাসা এবং প্রেমের তাদের মধ্যে কিন্তু লড়াইও হয়, এবং সেই লড়াইয়ে বলা যায় যে ওসমান হাঁটতে হাঁটতে মানে বেঁচে গিয়েছে আর কি। এই উপন্যাসের একদম শেষের দিকে যখন আয়েশা তিলোত্তমাকে দেখতে এসেছিল, অর্থাৎ তিলোত্তমা এবং জগৎ সিংহের যখন বিয়ে হবে, বিয়ের দিন আয়েশা এসেছিল তাদের আমন্ত্রণে, তো তখন আয়েশা একটা পর্যায়ে সবার সাথে খুব হাসি খুশি দিন কাটিয়েছিল। বিমলা কিন্তু জানতো না আসলে আয়েশার সাথে, আয়েশা যে অনুরক্ত, তার যে মেয়ের জামাই, তার প্রতীক, এটা কিন্তু বিমলা জানতো না। তো আয়েশা এসেছিল, এবং আয়েশা এসে কিন্তু সবার সাথে খুব সুন্দর হাসি খুশি এবং উৎফুল্লভাবে তাদের সাথে কিন্তু ব্যবহার করে, এবং একটা পর্যায়ে তিলোত্তমার সাথে আলাদা করে একটা কক্ষে গিয়ে তিলোত্তমাকে সে কিছু উপঢৌকন দিয়েছিল। তো তখন সেই উপঢৌকন ছিল অলংকার মূলত, তো সেই অলংকারগুলো যখন তিলোত্তমাকে পরানো হয়েছিল, তখন আয়েশা তাকে দেখে বলেছিল যে এ সরল প্রেম প্রতি মুখ দেখিয়া বোধ হয় প্রাণেশ্বর কখনো মনোপীড়া পাইবেন না।
এখানে প্রাণেশ্বর বলতে মূলত আয়েশা যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে জগৎ সিংহকে বুঝিয়েছেন, অর্থাৎ তিলোত্তমার সামনে বসে এভাবে যে সরল প্রেম প্রতি মুখ দেখিয়া তো বোধ হয় প্রাণেশ্বর কখনো মনোপীড়া পাইবেন না। অর্থাৎ তিলোত্তমাকে আয়েশা এই কথাটা বলছে, জগৎ সিংহকে সে প্রাণেশ্বর করে অভিব্যক্তি প্রকাশ করছে। এর পরের পৃষ্ঠায়, একদম শেষ পৃষ্ঠায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সে তাকে অলঙ্কারগুলো পরে ওই কথাটা তো বললো, এরপরে এইভাবে বলল যে তোমার স্বামী ব্যস্ত থাকিতে পারেন, তাহার নিকট বিদায় লইতে গিয়া কাল হরণ করিব না। অর্থাৎ আয়েশা যখন চলে যেতে চাচ্ছিল তখন তিলোত্তমাকে এইভাবে বললো যে আমি চলে যাচ্ছি, তোমার স্বামী ব্যস্ত থাকিতে পারেন, তাহার নিকট বিদায় লইতে গিয়া কাল হরণ করিব না। জগদীশ্বর তোমাদিগকে দীর্ঘায়ু করিবেন। আমি যে রত্নগুলি দিলাম, অর্থাৎ আয়েশা ওই তিলোত্তমাকে যে ধরনের উপঢৌকন দেওয়া হয়েছিল, অলঙ্কারগুলো আয়েশা দিয়েছিল, সেটা সেটার সম্পর্কে সে বলছে আমি যে রত্নগুলি দিলাম অঙ্গে পরিও, আর আমার তোমার সার রত্ন হৃদয়ের মধ্যে রাখিও। অর্থাৎ আমার তোমার সার রত্ন বলতে জগৎ সিংহকে বোঝানো হয়েছে। তো যাই হোক, এভাবে করে আসলে উপন্যাসটা শেষ হয়। তো এখন পাঠকের মনে দুইটা জিনিসই খেলা করবে, একটা হচ্ছে যে তিলোত্তম এবং জগৎ সিংহের আমরা মিল দেখতে পাই, আবার ওদিক দিয়ে আয়েশার যে এক ধরনের জগৎ সিংহের প্রতি অনুরক্ত বা বিচ্ছেদ, সেটাও কিন্তু আমরা একই সাথে দেখতে পাই। অর্থাৎ শেষ হয় একটা দুঃখের মধ্য দিয়ে এবং হচ্ছে একটা সুখ বা একটা পরিণতির মধ্যে দিয়ে। এবং শেষ পর্যায়ে দেখতে পাই যে আয়েশা একটা পর্যায়ে বিষ খেতে গিয়েও খায়নি, অর্থাৎ সে হচ্ছে আত্মহত্যা করতে গিয়েও করেনি, এইভাবে আর কি উপন্যাসটা শেষ হয়। তো এখন কথা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু মুসলিম সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটা, এই কারণে যে সে হচ্ছে আয়েশার যে চরিত্রটা, এই একটা মুসলিম নাম রেখেছেন এবং এই চরিত্রটাকে উনি আসলে কি করতে চেয়েছেন, এইখানে কি উনি তাকে অপমান করেছেন কিংবা হচ্ছে অন্য কিছু করেছেন কিনা, এইটা নিয়ে আসলে মুসলিম সমাজে বেশ দ্বিধাদ্বন্দ্ব এবং হচ্ছে এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে ইসমাইল হোসেন সিরাজি রায়নন্দিনের নামে একটা উপন্যাস লেখে এইটার বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ এইটার কাউন্টারে সে হচ্ছে ওই উপন্যাসটা লেখে রায়নন্দিন, এবং ওখানে কিন্তু উনি বলা যায় যে এই যে হিন্দু চরিত্রগুলো, অর্থাৎ হিন্দু নাম দিয়ে এই চরিত্রগুলোকে একটা পর্যায়ে মুসলমান বানিয়ে ফেলে। অর্থাৎ এইখানে যে বিচ্ছেদ, সেখানে ওই উপন্যাসে গিয়ে আমরা দেখতে পাই যে এই টাইপের একটা সম্পর্ক তৈরি হয় বা একটা প্রণয় বা একটা পরিণতির দিকে যায়। এখন কথা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে কিন্তু আসলে সাহিত্য পাড়ায় কিংবা সবাই মোটামুটি যেটা বলতে চান, উনি আসলে অনেকটা সাম্প্রদায়িক মনা, অর্থাৎ সেই সমাজটাই ছিল আসলে সাম্প্রদায়িক, যেটা আহমদ ছফা বলেছেন। তার একটা প্রবন্ধের মধ্যে আহমদ ছফা বলেছেন যে ওই সমাজটাই ছিল আসলে সাম্প্রদায়িক। তো সেই সমাজের বাইরে বঙ্কিমচন্দ্র তো আসলে কখনোই যেতে পারবেন না। তো সেই সমাজের মন রক্ষার্থে উনি যেটা করেছেন সেটা হচ্ছে সমাজের মন রক্ষার্থে ওনার লেখাগুলো ছিল যাতে সেই সমাজের লোক যারা, তারাই তো আসলে পড়বে, তারাই যাতে তাকে বাহবা দেয়, তারাই যাতে তাকে মুকুট পড়ে, এটাই ছিল তার উদ্দেশ্য। আমার মনে হয় যে বঙ্কিমচন্দ্র এই ক্ষেত্রে সফল হয়েছেন। আহমদ ছফা বঙ্কিমচন্দ্রকে নিয়ে যে প্রবন্ধটা লিখেছিলেন সেটার নাম দিয়েছিলেন হচ্ছে শতবর্ষের ফেরারি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেশ বড় একটা প্রবন্ধ উনি লিখেছিলেন। তো এই প্রবন্ধটা নিয়ে আবার একটা পর্যায়ে আহমদ ছফার যে গুরু আব্দুর রাজ্জাক, উনি বলেছিলেন যে তুমি এই যে জাতীয় মানে কথাবার্তা বলে তুমি সময় নষ্ট করতে কেন গিয়েছো, এর থেকে তুমি অন্য কিছু করতে পারতা, আরো প্রোডাক্টিভ আরো সৃজনশীল কিছু করতে পারতা। তো যাই হোক, এইখান থেকে আমি 2-3টা লাইন বলে আসলে আজকের ভিডিওটা শেষ করতে চাই। সেটা হচ্ছে আহমদ ছফা বলেছেন এই শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধের মধ্যে, মাইকেল এবং বিদ্যাসাগর ছাড়া 19 শতাব্দীর ছোট বড় লেখকের বেশিরভাগই ছিলেন সাম্প্রদায়িক। এই অর্থে সাম্প্রদায়িক যে 19 শতাব্দীর সম্পূর্ণ পরিপ্রেক্ষিতটাই ছিল হিন্দু ধর্ম এবং সমাজকেন্দ্রিক। মুসলিম সমাজের উপস্থিতি সেখানে একেবারেই ক্ষীণ নেই বললেই চলে। এই কারণেই হয়তো দেখা গিয়েছে যে সেই সময়ের লেখক যারা, তারা হচ্ছে অনেকটাই সাম্প্রদায়িক এবং এই কারণেই কি বোধহয় এই যে আয়েশা চরিত্রটাকে একটা বিচ্ছেদের মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পাই তিলোত্তমারই জয় হয়। তিলোত্তমা হিন্দু চরিত্র এবং আয়েশা হয়তো মুসলিম চরিত্র, এটাও হয়তো কোনো একটা কারণ থাকতে পারে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মিলন ঘটায় তিলোত্তমা আর হচ্ছে জগৎ সিংহের। আয়েশা সেখানে কিন্তু একটা কষ্ট পেয়ে আঘাত পেয়ে
চলে যায়। চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে সে যে সমাজে বাস করে সেই সমাজের মানুষের মনোরঞ্জনের জন্য, সেই সমাজের মানুষকে খুশি করার জন্য তার যেটা করা দরকার তিনি সেটাই করেছেন। তো সেটা সেই সময়ের প্রেক্ষাপটে এটাও একটা কারণ। আবার এখানে আরো একটা কারণও থাকতে পারে যে আয়েশা তো মুসলিম চরিত্র, মানে তো মুসলিম চরিত্রের সাথে আসলে জগৎ সিংহ তো হিন্দু ছিল, তো এখানে হচ্ছে ভালোবাসা তৈরি হলো, তো সেটা বিয়ে পর্যন্ত স্বাভাবিকভাবে গড়াতে পারতো না। আর যদি বিয়ে হতো তাহলেও কিন্তু একটা সমালোচনার সৃষ্টি হতো। সো ভালো হয় যে আয়েশাকে দূরে সরিয়ে দিয়ে মিলনটা হচ্ছে তিলোত্তমার জগৎ সিংহের মধ্যেই করা, যে কাজটা মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছেন। হ্যাঁ, এইখানে এই ক্ষেত্রে সার্থক হয়েছে। কিন্তু মানুষের এক ধরনের অভিযোগ আছে, সেটা হচ্ছে যে তাহলে কেন ওসমানের সাথে উনি আয়েশার সম্পর্কটাকে পরিণতি দিলেন না। এখানে এই কোশ্চেনটাও চলে আসে, যেহেতু ওর সাথে হলো না, তো ওসমানের সাথে তো আয়েশার হতে পারতো, ওইখানটাও আমরা দেখতে পাই হলো না। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু অনেকেই বলেছেন সাম্প্রদায়িক, এটা বাস্তব। দেখতে পাই যে অনেক হিন্দু লেখকরাই বলেছেন যে তিনি একজন সাম্প্রদায়িক, আবার অনেকে বলেছেন না তিনি সাম্প্রদায়িক না, তিনি সেই সমাজের ছিলেন, নিরপেক্ষ অবস্থানে তিনি আসলে থাকতে পারেন না, আবার কেউ কেউ বলেছেন নিরপেক্ষ। তো একটা পর্যায়ে আহমদ ছফা এভাবে বলছেন যে বঙ্কিম তার সময়ের সন্তান এবং গোটা সময়টাই ছিল সাম্প্রদায়িকতার রঙে অনুরঞ্জিত। বঙ্কিমের পক্ষে তার যুগের প্রভাব এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি, তাই তার কোনো কোনো রচনায় অনিবার্যভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ প্রখর রূপ ধারণ করতে পেরেছে। এটা বঙ্কিম মানুষের মাত্র একটা দিক, কিন্তু বিজ্ঞাননিষ্ঠ আধুনিক উদার মতাবলম্বী। এরপরে আর কি বলেছেন যে বঙ্কিমের আসলে উদার মনা, সেটা নিয়েও আসলে এখানে ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ বঙ্কিম যে সেই সমাজে বাস করে, সেই সমাজের যে একটা কালচার এবং সেই সমাজের মানুষকে খুশি করা কিংবা মনোরঞ্জন দেওয়া, সেইটাই আসলে দেখা যায় যে সব সব মানে সময়ের লেখকরাই কিন্তু করেন। অর্থাৎ তারা এইটা চিন্তা করেন না যে 500 বছর পরের মানুষের জন্য কিন্তু চিন্তা করেন না, তারা আসলে সেই সময়ের সমাজের মানুষের কথা চিন্তা করেই কিন্তু আসলে লেখেন। এই কারণেই দেখা যায় যে যদি সমাজটাই থাকে ওইরকম সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট, তাহলে তাদের লেখা থেকে তো সেই সমাজের মধ্যে লেখকদের লেখা তো ওইটাকেই প্রতিফলন, ওইটাকেই ঘটাবে। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে নিয়ে এসেছেন বঙ্কিমের ব্যাপারে, সেটা হচ্ছে যে বঙ্কিম কিন্তু শ্রীকৃষ্ণের খুবই ভক্ত ছিলেন এবং অনুরক্ত ছিলেন, এবং বলা যায় যে শ্রীকৃষ্ণকে প্রমোট করা এবং তাকে হচ্ছে সমাজের মানুষের মধ্যে চেনানো, জানানো এবং তার কথাগুলোকে ছড়ানো, এটার পিছনে কিন্তু বঙ্কিম বেশ কাজ করেছেন এবং তার লেখনের মধ্যেও এসেছে। একটা পর্যায়ে বঙ্কিম এভাবেও বলেছিলেন, যেটা আহমদ ছফা নিয়ে এসেছেন এভাবে, যে হিন্দুরা যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে এবং অনুশীলন করে, তো অনুশীলন করে তারপরে হচ্ছে উদাহরণ দিয়েছেন দুইজন, একজন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ের যে আরব জাতি এবং ক্রোমওয়েলের সময় যে ইংরেজ জাতি, তাদেরকে তুলনা দিয়ে বঙ্কিম বলেছেন যে সেই সময়ের মানুষগুলো, অর্থাৎ আরবরা যেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনতো, যা মানতো, এবং ইংরেজ জাতি যেরকম ক্রোমওয়েলকে যেভাবে শুনতো মানতো, সেভাবে যদি হিন্দুরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনে এবং অনুশীলন করে, তাহলে হিন্দুরাও জাতি হিসেবে সেরকম শক্তির অধিকারী হয়ে উঠবে। অর্থাৎ আরবরা যেরকম শক্তির অধিকারী হয়ে উঠেছিল এবং সারা বিশ্ব তারা শাসন করেছিল, এরপর ইংরেজরাও যেভাবে অনেক শক্তিশালী হয়ে উঠেছিল, ঠিক হিন্দুরাও সেভাবে শক্তিশালী হয়ে উঠবে। আহমদ ছফা এই লাইনটা এভাবে বলেছেন, হিন্দুরা যদি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে এবং অনুশীলন করে, মুহাম্মদের সময় আরব জাতি এবং ক্রোমওয়েলের সময় ইংরেজ জাতি যে শক্তির অধিকারী হয়েছিল, হিন্দুরাও জাতি হিসেবে সেরকম শক্তির অধিকারী হয়ে উঠবে। তো এভাবে করে আর কি আহমদ ছফা বঙ্কিমচন্দ্রকে নিয়ে আসলে বঙ্কিমচন্দ্রের যে সেই সময়ের অবস্থা এবং হচ্ছে এই সময়ের সাথে বঙ্কিমচন্দ্রের যে পার্থক্য এবং অন্যান্য লেখকদের সাথে যে বঙ্কিমের যে পার্থক্যগুলো ফুটে উঠেছে, এবং হচ্ছে এছাড়াও দেখা গিয়েছে যে এই প্রবন্ধের মধ্যে বঙ্কিমের যে আরও উপন্যাস আনন্দমঠ, এছাড়াও আরও বেশ কয়েকটি লেখা এবং হচ্ছে উপন্যাস নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা করেছেন, এবং হচ্ছে এখান থেকে দেখিয়েছেন যে আসলে এই উপন্যাসগুলোতে উনি আসলে সমাজের জন্য, দেশের জন্য বা জাতির জন্য কি মেসেজ দিয়েছেন এবং তা মানে উনি কি করতে চেয়েছেন এবং ওনার অভিব্যক্তি কি সেটা ফুটিয়ে তোলে, মানে কিভাবে উনি ফুটিয়ে তুলেছেন। এইভাবে আর কি মোটামুটি বলা যায় যে নিরপেক্ষ দৃষ্টিতে আহমদ ছফা বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা করেছেন। তো এই ছিল আজকে আমাদের দুর্গেশ নন্দিনী নিয়ে
আলোচনা সমালোচনা। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।